একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেইট, আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন। তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে আরো আগেই ধরা হয়েছিল। আমরা জানি ইনি পালাচ্ছিলেন, তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে যদ্দূর জানা যায় রীতিমতো তুলে আনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়, তবে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে। তার জায়গায় নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর পেছনে একটা বিস্তর ঘটনা রয়েছে, একটা অন্তরালের কাহিনী রয়েছে, সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় দর্শক, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কে এই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে কি পরিবর্তন আসতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই বিশেষ লাইভটি। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। এত ইজি না, যা বললেন করে ফেলেন, ইটস নট লাইক দ্যাট। দর্শক, হঠাৎ করেই স্বরাষ্ট্র উপদেষ্টায় রদবদল কি হতে চলেছে এবং কি হয়েছিল যার কারণে এই রদবদলটা করতে হলো? দর্শক, আমরা মনে করছি যে এম সাখাওয়াত হোসেন একটি মন্তব্য করেছিলেন যেখানে তিনি আওয়ামী লীগকে কেন্দ্র করে বলেছিলেন যে প্রধানমন্ত্রী কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না করে দেশে আসুক এবং নিজেদের দল গোছাক। দর্শক, এই বক্তব্যটি কি তাহলে তার জন্য কাল হলো? তাকে এত সুন্দর বা এত বড় একটি দায়িত্ব থেকে অন্য একটি দায়িত্বে দেয়া হলো? দর্শক, এর পেছনে রয়েছে ঘোর একটি রহস্য। এখানে আমরা যেটা ভাবছি মূলত সেটা ঘটেনি। দর্শক, কি কারণে তাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে অন্য কোনো দায়িত্ব দেওয়া হলো সেটি আপনারা একটু পরেই জানবেন। এবং বর্তমান সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টায় নতুন যাকে আনা হয়েছে তার পরিচয় সম্পর্কেও বা তিনি আসলে কতটুকু এই দায়িত্বটা পালন করতে পারবে সেটি সম্পর্কেও আপনারা জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে সেনাবাহিনীর সাথে তুমুল বিতর্কে জড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। দর্শক, তিনি কেন এই ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন এবং ঠিক কী কারণে সেনাবাহিনীর উপর এতটা চড়াও হলেন সেটিও আপনারা একটু পরেই জানবেন। এমনকি এরই সাথে সাথে আপনারা আরও একটি বিষয় জানতে চলেছেন এবং এ বিষয়ে কিছুটা আপনারা আগেই জেনেছেন যে নরেন্দ্র মোদীকে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস ফোন দিয়েছিলেন। কিন্তু দর্শক, ফোন দিয়ে তিনি যেই ছাড়েটি বা যেই কড়া বার্তাটি দিয়েছে দিল্লিকে বা নরেন্দ্র মোদীকে সেটি আপনারা হয়তো অনেকেই জানেন না। তাই বলবো আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই বার্তাটি দিয়েছে সেটিও আপনারা জানতে পারবেন। এমনকি দর্শক, সবশেষে আয়নাঘরের মূল হোতা বা এটা যিনি দেখাশোনা করতেন বা যাকে কেন্দ্র করে এই আয়নাঘরটি তৈরি হয়েছিল সেই জিয়াউল আহসান বা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কেন্দ্র করে নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। দর্শক, ইতিমধ্যেই তাকে কিন্তু 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে কেন্দ্র করে যেই তথ্যটি প্রকাশিত হয়েছে সেটি জানলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেইট, আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন, আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জাইনা রাখেন, শিখা নেন যে প্রতিবেশী দেশের কাছে তেলান যাবে না, জিহুজুর করা যাবে না, তাহলে আপনার ঘাড়ের মধ্যে চাইপা বসবে। আর এই চাপ খাইতে খাইতে আপনি একদিন জনগণের গারানি খাবেন, তারপর আপনার পরিণতি কোন দিকে যেতে পারে বাংলাদেশ দেখেছে। কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভাষায় কথা বলে। গেল কয়েকদিন আগে ক্ষমতা তিনি নেওয়ার আগেই না জানি পরেই সাথে সাথে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছিল, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, ভারত যদি চায় তাহলে 7 সিস্টার হুমকিতে পড়বে। স্ট্রেইট কাট কথা। আর আজকে এসে বলছে আরেকটা কথা, বাংলাদেশের চলমান ইস্যুগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রোপাগান্ডাতে ভারতের আমজনতা বিভ্রান্ত। অতীতের বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যখন কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে সেগুলোকে আপনার পুঁজি করে
ভারতের মধ্যে থাকাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ঘটনা আছে সেগুলোকে কাটপিস করে ভারতীয় গণমাধ্যম ঢালাওভাবে চালা দিচ্ছে। তো আজকে দীর্ঘ সময় পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপ হয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। খুবই একটা ভালো একটা জায়গা মতো একটা মারা দিছে। কোনটা? আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন এই দুজনের মধ্যে চলমান যে সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং কি হিন্দু সহ বাংলাদেশের যে বিভিন্ন ইস্যুগুলো সেগুলোর নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে শক্ত ভাষায় বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। সত্যিকার অর্থে কি হচ্ছে আপনাদের সাংবাদিকরা সেখানে বসে না বুঝে না শুনে ঢালাওভাবে প্রচার করছে, যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশের ভেতরে বসবাস করা হিন্দুদের মধ্যে এটার একটা ইফেক্ট তৈরি হয়েছে। সেজন্য তিনি বলছেন ভারতীয় সাংবাদিকদেরকে বাংলাদেশে পাঠান, আমরা ভিসা দিব। বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারপর আপনাদের গণমাধ্যমকে রিপোর্ট করতে বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতি হলো ভারতীয় নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন তিনি, আর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। টেরি আলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং জনগণকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যা গতকালকে উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সরকারের প্রতি শুভকামনা জানিয়েছে এবং কাছের বন্ধু হিসাবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে গভীরভাবে কাজ করার আশাও প্রকাশ করেছেন। তিনি 2006 সালে তার নোবেল পাওয়া নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চিনেন, আর প্রফেসর ইউনূসের যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হিসাবে বয়ে আনবে। অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন তখনই ডক্টর ইউনূস বলছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইউনূসের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর তাদের মিডিয়া নিয়ে তিনি বলছেন যে আপনাদের মিডিয়াকে বাংলাদেশে এসে আমরা ভিসা দিব, মাঠ পর্যায়ে এসে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনাদের মিডিয়াকে নিউজ করতে বলেন, অন্যথায় কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটার প্রভাব পড়বে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তাহলে আমরা বলতে পারি ডক্টর ইউনূসের নেতৃত্বে 21 সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠিত হলো। আমি একটি ভিন্ন সূত্র থেকে জেনেছি যে সামনের দিনে আরো বেশ কয়েকজন উপদেষ্টা যুক্ত হবে এই পরিষদে। প্রিয় বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি 20 জন উপদেষ্টা এখন দেশের কর্মকাণ্ডকে স্থিতিশীল এবং স্বাভাবিক করতে নিরন্তর কাজ করবেন। আজকের যে মূল ঘটনা যে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হলো, এর নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আছে। সেই ঘটনা আপনারা সবাই জানেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন বেশ কিছু মন্তব্য করেছেন যেগুলো নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, ছাত্রদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা সেই ক্ষোভকে উগরে দিয়েছে শাহবাগে। তারা স্পষ্টভাবে বলেছে অভ্যুত্থান এবং বিপ্লব বিরোধী চিন্তা চেতনার মানুষ কখনোই উপদেষ্টা পরিষদে থাকতে পারেন না। অবিলম্বে এই বিষয়ে তাকে দুঃখ প্রকাশ করতে হবে, প্রয়োজনে সরে যেতে হবে। আমরা দেখলাম যে এই বক্তব্য দেবার পরের দিন সাখাওয়াত হোসেন তিনি দুঃখ প্রকাশও করেছিলেন। এই বক্তব্যের পরে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে আমি বলেছি যে বিভ্রান্তিকর মন্তব্য করে একজন ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালালেন, আবার পানি পানি বলে চিৎকার করে একজন কোটি কোটি মানুষের হৃদয়ে ঠাঁই পেলেন, আবার অন্যদিকে দায়িত্ব নেবার পরপরই বিভ্রান্তিমূলক কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্কের পথে পা বাড়ালেন। গত 12 আগস্ট সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন যখন এই ধরনের মন্তব্য করেন তখন তড়িৎ গতিতে সন্ধ্যায় ছাত্ররা টিএসসিতে জড়ো হতে থাকে। সেখানে হাজারো ছাত্র জনতার উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ স্পষ্টভাবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব মন্তব্য করেছেন তা অভ্যুত্থানের চেতনার বিরোধী। তিনি গণহত্যার বিচারের কথা না বলে এখন শেখ হাসিনাকে দেশে আমন্ত্রণ করছেন। তিনি এমন এমন মন্তব্য করেছেন যেগুলো ছাত্র জনতা এবং সাধারণ মানুষের মনের মধ্যে প্রচন্ড আঘাত তৈরি করেছে। এই 2 নেতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সতর্ক করে বলেছিলেন যে আপনি কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, নইলে ছাত্র জনতা ভিন্ন ধরনের চিন্তা করবে। এম সাখাওয়াত হোসেন এই বক্তব্য দেবার পর মিডিয়ায় ছড়িয়ে যায় ব্যাপকভাবে। ছাত্র জনতা সন্ধ্যায় প্রতিবাদ করে শাহবাগে। এরপর এই বিষয়টি নিয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলও উদ্বেগ জানান। তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এর বাইরে এই বিষয়টি নিয়ে এই অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারাও কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সবার মধ্যেই এ নিয়ে একটা চাঞ্চল্য, উদ্বেগ এবং হতাশা ছড়িয়ে পড়ে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি পরের দিন মানে 13 আগস্ট
মঙ্গলবার ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন যে আমি এমন কিছু কথা বলেছি যেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু দুঃখ প্রকাশ করার এই যে তিনি ইচ্ছে প্রকাশ করেন বা দুঃখ প্রকাশ করেনও, এই দুঃখ প্রকাশে কিন্তু যথেষ্ট ছিল না। ইতোমধ্যে এই প্রতিবাদের স্ফুলিঙ্গ এবং ছাত্রদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে, যে বিষয়ে অন্যান্য কয়েকজন উপদেষ্টাও অন্তরালে কাজ করতে থাকেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা বোঝানোর চেষ্টা করেন যে এই ধরনের বক্তব্য ছাত্র জনতা এবং দেশের মানুষকে আহত করে। এই ধরনের বক্তব্য অবশ্যই এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায়। সুতরাং তাকে অধিকতর নিরাপদ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে ভালো হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন। তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে আরো আগেই ধরা হয়েছিল। আমরা জানি ইনি পালাচ্ছিলেন, তারপর তাকে এয়ারপোর্ট থেকে, বিমান থেকে যদ্দূর জানা যায় রীতিমতো তুলে আনা হয়েছে। আজ তাকে গ্রেফতার দেখানো হয়েছে একটা মামলায়। আমি মেজর জেনারেল জিয়াউল আহসানের কথা বলছি। এই দানব, এই রকম দানবকে নিয়ে খুব দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমি প্রায় একটা কথা বলছি, সেটা হলো সরকারের বিভিন্ন, আগের যেই মাফিয়া সরকারটা ছিল তার বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষের একটা তালিকা করা দরকার। এর মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টির তালিকা থাকবে, সরকারি চাকরি করা, এর মধ্যে সেনাবাহিনী, এর মধ্যে সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ। আমরা পুলিশকে নিয়েও প্রচুর কথাবার্তা বলছি, আমাদের মুখে মুখে কিছু নাম আছে, কিন্তু বেসামরিক যে প্রশাসন, আমাদের আমলা যাদেরকে আমরা সহজ ভাষায় বলি, এদের মধ্যে প্রচুর লোকজন আছে এই সরকারের সুবিধাভোগী, তার পাপ কাজের মানে তার এই অবৈধ ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করা, এদের তালিকা। এদেরকে নিয়ে খুব দ্রুত গুরুত্বপূর্ণ কিছু মামলা করা, সেগুলো স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে খুব দ্রুত হবে। এই তালিকার মধ্যে একেবারে উপরের দিকে থাকবেন এই দানব জনাব জিয়াউল আহসান। উনি সর্বশেষ এনটিএমসি বলে একটা প্রতিষ্ঠানের চিফ ছিলেন। এনটিএমসি হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা সেল, কিছু এরকম একটা। এই প্রতিষ্ঠানটা কি করতো আমরা অনেকে জানি, এবং এর সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি সামনে আনতে চাই, সেটা হচ্ছে নাগরিকদের গোপনীয়তার অধিকার। বর্তমান স্বাধীন এবং ভবিষ্যতেও যে গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন আমরা দেখছি, তাতে একটা নাগরিকের গোপনীয়তার অধিকার নিয়ে আমাদের খুব জোরে সোরে কথা বলতে হবে। একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী মাফিয়া সরকার যখন ক্ষমতায় থাকে, সে তখন মানে যেটা হয়, বাংলাদেশকে তার মতো করে সে যা যা চাইছে, আইন বিধি মানবাধিকার কোনো কিছু তোয়াক্কা না করে সে তা করে ফেলতে চেয়েছে। আমরা আসবো যে এই ভদ্রলোক কি করেছেন, আমরা সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। তারপর গোপনীয়তার অধিকার নিয়ে আমাদের আলোচনা চালাতে চাই। ওনাকে আজকে কোর্টে যখন, আজ না গতকাল কোর্টে যখন তোলা হয়, তখন তিনি তাকে নির্দোষ দাবি করেন, এবং উনি, ওনার পরিচিতি আছে যে আয়না ঘর তৈরি করার পেছনে ওনার গুরুত্বপূর্ণ রোল আছে। তো তিনি বলছেন যে না, ওনাকে আয়নাঘর উনি সৃষ্টি করেননি, ওনাকে 8 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। যদিও আমরা শুনেছি বিভিন্ন ফেসবুকে যারা মিলিটারির সাথে কানেক্টেড, উনি আদৌ আয়নাঘরটারে ছিলেন না, উনি রীতিমতো অফিসার্স মেস্টেসে ছিলেন। যাই হোক, উনি অনেকগুলো পদে ছিলেন, সেনাবাহিনী, র্যাব, এনএসআই হয়ে সর্বশেষ ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্বে ছিলেন। এবং ইন্টারেস্টিং খেয়াল করি একটা তথ্য, জিয়াউলের জন্য প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা। এর আগে ডিরেক্টর ছিলেন, তার আগে অন্য একজন ডিরেক্টর ছিলেন, কিন্তু উনি মহাপরিচালক। এখানে তথ্য হচ্ছে এরকম, এনটিএমসি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন দিয়ে সহায়তা করে থাকে। এনটিএমসির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী সংস্থা সহ 30টি সংস্থা সরাসরি জড়িত। এনটিএমসি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে এই জিয়াউল আহসানের কথা বলছি। উনি যখন র্যাবে ছিলেন, বিচার বহির্ভূত অসংখ্য হত্যাকাণ্ডের সাথে এই লোক জড়িত ছিলেন। ইনি জড়িত ছিলেন, উনি তালিকা করা থেকে শুরু করে এক্সিকিউট করা পর্যন্ত এর সাথে ছিলেন। নারায়ণগঞ্জে র্যাবের যে 7 খুন হয়, সম্ভবত ওই রিজিয়নের তখন উনি, বা র্যাবেও তখন উনি গুরুত্বপূর্ণ ওই অংশের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এরপর তিনি যখন এনটিএমসিতে এসছেন, তখনও বহু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, এগুলোর পরিকল্পনা এই লোক করেছেন। শত শত সংখ্যাটা, শত শত। সুতরাং ইনি কেমন দানব আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। মজার ব্যাপার, এই শেখ হাসিনা সরকারের পতনের অনেক আগে থেকেই এই ভদ্রলোকের নাম খুব আলোচিত ছিল। যারা এই ব্যাপারে খোঁজ খবর রাখতেন, তথ্য পেতেন, তারা আমাদের সামনে তথ্য এনেছেন যে এই লোককেই কোনো একদিন আমাদেরকে আসলে নজরদারিতে রাখতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে। একটা সরকার যখন বিভৎস মাফিয়া হয়ে ওঠে, সে কত টুল ব্যবহার করে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে, আমি প্রায় বলি যে আপনি তার সাথে ভীতির মাধ্যমে টিকে থাকার চেষ্টা করেন, যে আপনি যে কাউকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মেরে ফেলতে পারেন, গুম করে ফেলতে পারেন, যে কোনো রকম টর্চার করতে পারেন, এবং সর্বোপরি আয়না ঘরে এনে আটকে রাখতে পারেন বছরের পর বছর, বছরের পর বছর। আমরা
ওখান থেকে দুজন সারভাইভড মানুষকে দেখেছি, জনাব গোলাম আজম এবং জনাব মীর কাসেম আলী, দুজনের 2 সন্তান ওখানে ছিলেন দীর্ঘ বছরের পর বছর। সো এইরকম বিভৎস জায়গায় এই দেশটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই লোকগুলো শেখ হাসিনার বিভিন্ন রকম খুবই ক্লোজ জায়গা থেকে সাহায্য করেছেন। অ্যাট দ্য সেম টাইম নজরদারির মাধ্যমে, অত্যন্ত বেআইনি অসাংবিধানিক নজরদারির মাধ্যমে আমাদের অতি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার নষ্ট করেছেন। জিয়াউল হাসান নামের এই বিভৎস দানবটাকে খুব ক্রেডিবল মামলা, অনেক ক্রেডিবল মামলায় লোকের বিরুদ্ধে পাওয়া যাবে। ক্রেডিবল মামলায় তাকে অ্যাকিউজ করা, ট্রায়ালে আনা, দ্রুত ট্রায়াল করে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এই তালিকার মধ্যে যেহেতু উনি উপরের মধ্যেই আছে, খুব দ্রুত সরকারের কাজটা করতে হবে। পুলিশ বসে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল জিতেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? ইউ গাইস আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আপনারা তাই করছেন। এত ইজি না, যা বললেন করে ফেলেন। ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও। তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান, এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা, 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা, এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও। আচ্ছা, থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে, তাইলে এবার আমি বলি। ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল জিতেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? আচ্ছা, কথা বলেন। প্রথম 5 ঘন্টা আসেন নাই কেন? রেপিস্টের ফোনে তদারকি আসছেন, এটা স্বীকার করেন। শুনেন, আমরা কারো তদারকি আপনারা রেপিস্টের ফোন আসছেন। আমরা কোনো রেপিস্টের আপনি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যদি না করি। ইউ সেড দিস টু মি। আমি কি বলছি এটা আমি নিজে রাত সাক্ষী আপনার কথা। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি, আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সবকিছু হবে, সে রেপিস্ট, আমি সব মানলাম, ঠিক আছে, ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। তাহলে এবার আমি একটু বলি। প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না, কারণ মামলা ছিল ধানমন্ডি থানার, নাকি কই কলাবাগান থানার। পুলিশ, আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই, আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব, ওখানে যা হবার হবে। তখন পুলিশ বলল যে না, এটা করিয়েন না, ওখানে অনেক মেয়ে, ও তো একটা রেপিস্ট, ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই, পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। গেল পুলিশের কাহিনী। এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো, হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন? এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ, পুলিশের কাছে আসছি। যদি আর্মির কাজ হতো, আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও। এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বললো আপনারা এটা করছেন, ওদের এখন ছেড়ে দেন। আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে, সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি এটা বলেছেন কিনা? অবশ্যই আপনি বলেছেন। আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট তো হয়ে গেছে, এখন আর ভিডিও করার কি দরকার? ইউ সেড দিস টু মি। আমি তাকে বলছি, ইউ সেড দিস টু মি। শুনুন, কথাটা শুনুন। আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন, ঠিক আছে? আপনি বলছেন না। হ্যাঁ, আমি না বলি নাই, আমি বলছি যে তার আমার ঘরে ছেলে কই? শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে, আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন। আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান, ঠিক আছে? তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না, তাকে আপনারা গায়ে হাত দিবেন, তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন, ভিডিও স্টেটমেন্ট নেন। আপনি বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে আপনি বারবার একটা ভুল ইনফরমেশন দিচ্ছেন। অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না, বারবার বলতেছে এটা কারেকশন করে বলেন। প্রপোজাল জারি থাক, পুলিশের থাক, আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এক মিনিট শুনেন, উল্টাপাল্টা কথা বলেন না, শুনেন। আমরা উল্টাপাল্টা না, আমরা আপনাদের কথা উল্টাপাল্টা শুনেন। না, শুনেন। আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও লজিক্যাল না। তাহলে পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝছিল? তাহলে এই কথা বলে বুঝছিল কেন? আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন? শুনতেছেন? শুনেন, সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। একটা তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস।
এই তারা যদি এরকম ইউ কন্ডাক্ট দুদিসে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? শুনেন, আপনি আমার কথাটা শুনুন। এখন যেটা আপনারা করতে চাচ্ছেন, আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে। ওকে, এইটা কাম্য না, বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন, এখন আমরা এত এত ইজি না, যা বললেন করে ফেলেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। আপনারা সবাই পুলিশের শুনেন, এখন পুলিশ স্টেশনের এখানে দায়িত্বে আমরা আছি। ইউ গাইজ আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আমরা কোনো গেম খেলছি, আপনারা তাই করছেন। আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন, এখন পুলিশে কি এসে যদি বলেন কমপ্লেইন তো আমার এই থানা না, আমি তো পুলিশকে বলছি কমপ্লেইন। ওয়েট, আপনারাই মারবেন। আমি কথা বলতে চাই। সে রেপ কথাটা উল্লেখ করেনি, আপনি কাকে জোর করেন না বলবে সিথি দ্বারা সে রেপ কথাটা উল্লেখ করবে, সে রেপ করেছে সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে। তার থেকে স্টেটমেন্ট নাই, এটাতে আমার কোনো নেই। আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। প্রোটেকশন ইজ সামথিং এলস। আপনারা 10 জন মিলে ক্যান্টনমেন্টের মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইতো না রেপ হয়ে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।